রতনদার চায়ের দোকানে প্রতিদিনকার মতো সন্ধেবেলায় আড্ডা মারছি আমরা। ভূদেববাবু আমাদের মধ্যে বয়সে বেশ খানিকটা বড়, বেশ নধর চেহারা, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, প্রাক্তন শিক্ষক, রিটায়ার করেছেন। যাই হোক, বর্ষার সন্ধ্যা, ঝিরঝির করে বৃষ্টিটা সারাদিন হয়েই চলেছে। গ্রামের রাস্তায় সন্ধ্যাবেলায় এমনিতেই লোক কম থাকে, তার উপর এমন বৃষ্টির দিন। আমি বললাম, ভূদেববাবু, আপনার আদি বাড়ি তো পুরুলিয়া। ভূদেববাবু চায়ে একটা চুমুক দিয়ে বললেন, হ্যাঁ, চাকুরি পাবার আগে পর্যন্ত আমরা পুরুলিয়াতেই কাটে। তবে পুরুলিয়া টাউন নয়, বাঘমন্ডি ব্লকের বামনডিহি বলে একটা গ্রাম আছে, ওই গ্রামেরই ছেলে আমি। সৈকত বললে, ভূদেববাবু এই বর্ষার দিনে এই রকম একটা গল্প, গ্রামের গল্প শোনান না। শুনেছি পুরুলিয়ায় বেগুন কোদর স্টেশনে নাকি ভূত আছে। ভূদেববাবু হাসলেন, তারপর বললেন, জানো সৈকত, জীবনে তোমরা যে কটা অদ্ভুত ঘটনা শুনেছো বা দেখেছো আমি জানি না, তবে আমি নিজে যে অদ্ভুত ঘটনা দেখেছি তা তোমরা শুনলে কতটা বিশ্বাস করবে আমি জানি না, কিন্তু এ কথা যে বড় অদ্ভুত আর সত্য তাতে কোনো সন্দেহ নেই। কীরকম? আমি বললাম। ভূদেববাবু বললেন, জানো অমর, তখন আর কত বয়স, 14 হবে কি 15 হবে। আমার এক সহপাঠী বন্ধু ছিল, নাম জগৎ মোড়া, আমরা ডাকতাম জগা বলে। কি জানি কেন আমার সাথে ছিল ওর প্রাণের বন্ধুত্ব। আমার মন প্রাণের গল্প আমি ওর কাছে করতাম, আর ও যত প্রাণের কথা আমার কাছে বলতো। আমরা ছিলাম যাকে বলে হরিহর আত্মা। তা ওই ছেলেটার এক অদ্ভুত শক্তি ছিল জানো। তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, মাঝে মাঝে ও যে কেমন থম মেরে যেত, তারপর ডান হাতের বুড়ো আঙুল দিয়ে বাম হাতের তালুতে যেমনভাবে খৈনি ডলে ঠিক তেমনি করে রগড়াতে থাকতো, তারপর বিড়বিড় করে কী সব বলতো। অনেক সময় অনেক কথা শুধু আমাকে বলেছে, আর কাউকে বিশেষভাবে কিচ্ছু বলতো না, কিন্তু আমাকে এমন এমন কথা আগাম বলেছে আমি অবাক হয়ে গেছি। পুঙ্খানুপুঙ্খভাবে ওর কথাগুলো মিলে যেত। সৈকত বলে উঠল, কেমন কেমন? তোমরা শুনলে অবাক হবে, তবে কত বলবো, বহু ঘটনা। ধরো, একবার আমরা ফুটবল টুর্নামেন্ট খেলছি। ফাইনাল খেলার দিনে সকালে জগা আমাকে বলল, ভূদেব, আজ বীর সিংহকে খেলা থেকে বাদ দে, ওর আজকে খেলতে দিস না। আমি জগাকে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? বীরকে না খেলালে যে আমরা কিছুতেই জিততে পারবো না, ডিফেন্সটা একদম নড়বড়ে হয়ে যাবে। জগা ধীরে ধীরে মুচকি হেসে বললে, তাই এমনিতেও আজ হার হবে, অমনিতেও না হয় হার হবে। আমি অবাক হয়ে বললাম, কেন? কি বলছিস তুই? আমরা এবার টুর্নামেন্টের সব থেকে স্ট্রং টিম। জগা আবার হাসলো, তারপর বলল, আজ 3-2 গোলে হার অবধারিত, আর বীর যদি আজ খেলে ওর বা পায়ে হাঁটুর নিচের হাড়টা ভাঙবে, যার জন্য কি সারা জীবন খোড়া হয়ে যেতে হবে জানিস। আমি বললাম, থাম পাগল, কাউকে আর বলিস না। আমায় যা বলেছিস, মার খাবি। আমি তো সব কথা সবাইকে বলি না, দেখ যা ভালো বুঝিস। জগা নিচু গলায় বলল, জানো কি অদ্ভুত ব্যাপার, সেদিন বিকেলের ম্যাচে আমরা খুব ভালো খেলেও 3-2 গোলেই হেরেছিলাম। সুপ্রিয় কৌতূহলের সাথে জিজ্ঞাসা করলো, আর বীর সিংহের? ভূদেববাবু একটা শিকারের ধরিয়ে একটা মস্ত টান দিয়ে বললেন, কি আর বলবো তোমাদের, খেলা শেষ হতে আর 10 মিনিট বাকি। অপোনেন্ট দলের একজন সজোরে এমন পা চালালো, ওই বুট পরা পায়ের আঘাতে বীরের বাম পায়ের হাঁটুর নিচের হাতটা বিচ্ছিরিভাবে ভেঙেছিল। আজও বীর খুঁড়িয়ে চলে। এ তো গেল একটা ঘটনা, এমন যে কত ঘটনা আছে তোমাদের কটা বলবো। একটা ঘটনা না হয় বলতে পারি, কাকতালীয়, কিন্তু আর একটা ঘটনা বলি। আমি আর জগা স্কুলের রাস্তায় যাচ্ছি, রাস্তার ধারেই খগেন কাকাদের বাড়ি। খগেন কাকা বাড়ি থেকে বাইক বার করছে, হঠাৎ জগা দাঁড়িয়ে পড়লো, তারপর আমাকে বেশ কাতর স্বরে বলতে লাগলো, ভূদেব, আটকা খগেন কাকাকে, খগেন কাকাকে যেতে দিস না, খগেন কাকা পুরুলিয়ার টাউনে যাবে, আটকা, না আটকালে খগেন কাকা আর ফিরবে না রে, যা না এক্ষুনি। আমি জগার কাঁধটা ধরে ঝাঁকা দিয়ে বললাম, খ্যাপামো করিস না তো, তোর কথা শুনে খগেন কাকাকে আটকাতে গিয়ে আমি কাকার বকুনি শুনি আর কি। কি না কি দরকারে যাচ্ছে। জগা আর একটিও কথা বলল না, চুপ করে গেল। সেদিন আমরা স্কুল থেকে বাড়ি ফিরে শুনলাম
খগেন কাকা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঝালদার কাছে একটা বাঁকের মুখে সামনে থেকে ছুটে আসা একটা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরকম আরও অনেক ঘটনা ঘটেছে। একটা বড় ঘটনা তোমাদের এবার শোনায়। আমাদের 3টে বাড়ি পরেই ছিল আশিসদের বাড়ি। ওর ছোট কাকা অনেক বয়স পর্যন্ত বিয়ে থাওয়া করছিল না। সবাই ধরেই নিয়েছিল সে আর বিয়ে করবে না। হঠাৎ একদিন ওর ছোট কাকু কুমারপোতা বলে একটা গ্রামে আছে, সেই গ্রামের এক মেয়েকে বিয়ে করে সোজা বাড়িতে নিয়ে এলো। ওদের বাড়ির লোক এতে বেজায় খুশি হয়েছিল। যাক, শেষমেশ বিয়ে তো করেছে। কোনো অনুষ্ঠান কিচ্ছু হলো না। আশিসের বন্ধু হিসাবে পাড়ার কটা ছেলেকে বাড়িতে ডেকে লুচি মিষ্টি খাইয়ে দেবার ব্যবস্থা করেছিল। আমরা 6 বন্ধু গেলাম আশিসদের বাড়ি। ঘরের লম্বা বারান্দায় আসন পেতে আমাদের খাবার দাবার ব্যবস্থা হয়েছে। রান্নাঘরে বাড়ির মহিলারা সবাই লুচি ভাজছে। আশিসের নতুন কাকিমা গরম লুচির ছোট্ট ঝুড়িটা নিয়ে আমাদের পরিবেশন করতে এসেছেন। আর ব্যাস, আমার পাশে বসা জগা কেমন উসখুস করতে লাগলো। আমার কানের কাছে মুখটা এনে বলল, চলো ভূদেব, এখানে 1 মিনিটও আর থাকবি না। আমি তো অবাক। জিজ্ঞাসা করলাম, কোথায় যাব? বাইরে যাবি? বেশ খেকিয়ে বলে উঠল জগা। এক প্রকার জোর করে আমার হাতটা ধরে আমায় টেনে তুলে নিয়ে বাড়ির বাইরে রাস্তায় চলে এলো। আমি বললাম, জগা, মাঝে মাঝে তুই যে কি করিস ভালো লাগে না। জগা বললে, ভূদেব, ওই নতুন কাকি মানুষ নয় রে, ওর ওপর ডাইন ভর করে আছে, চল এখান থেকে। আমি সেদিন কিছুই বুঝিনি। কিছুদিন গেল, হঠাৎ গ্রামে শুরু হলো এক আজব কাণ্ড। প্রায় প্রতিদিন রাতের কারুর না কারুর বাড়ি থেকে পায়রা, মুরগি, ছাগলছানা ছুটে যেতে লাগলো। সবাই তো ব্যতিব্যস্ত হয়ে উঠল। এ কেমন ব্যাপার? এমন তো গ্রামে কোনো দিন হয়নি। হয়তো গ্রামের শেয়ালের নয়তো খাটাসে এ কাজ করেছে। একদিন তখন মাঝরাত। জগা জানতো আমি রাস্তার ধারেই ঘরটায় রাত্রে একাই শুই। হঠাৎ শুনি খুব চাপা গলায় জগা আমায় নাম ধরে ডাকছে। জানলা খুলতেই দেখি জগা মুখে আঙুল দিয়ে চাপা স্বরে বললে, আস্তে আস্তে বেরিয়ে আয়, আজ তোকে মুরগি চোরকে দেখাবো। বেশিক্ষণ সময় লাগবে না, যাব আর আসবো। আমি মন্ত্রমুগ্ধের মতো দরজা খুলে বাইরের দিক থেকে দরজা ভেজিয়ে রেখে জগার সাথে বেরিয়ে এলাম। জগা আমায় নিয়ে গেল আশিসদের বাড়িতে, পেছন দিকে ঝোপের আড়ালে। আমি জগাকে বললাম, কিরে, এখানে বসে চোর ধরবি? জগা বলল, চুপ, কথা বলিস না, শুধু দেখে যা। মশার কামড় খেয়ে আমরা একটু ঢুলছি। এমন সময় সামনের ঝোপের মধ্যে ঝোপ করে বেশ জোরে আওয়াজ হলো। চোখ বড় বড় করে সামনের দিকে চেয়ে আছি। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চতুর্দিক। হঠাৎ দেখি হাতে পায়ে ভর দিয়ে বাঁদরের মতো দৌড়ে ঝোপ থেকে সামনের অল্প একটু ফাঁকা জায়গায় কে একজন এসে বসলো। দেখি, ও মা, এই যে আশিসের নতুন কাকিমা। আমি তো অবাক হয়ে চেঁচাতে গেলাম। জগা আমার মুখটা ধরে ফিস ফিস করে বলল, চুপ, শুধু দেখে যা। দেখি কি, কাকিমার হাতে একটা ঝোলা ব্যাগ থেকে কাকিমা এক টানে 2টো জ্যান্ত মুরগি বের করলো। তারপর এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে তোমাদের কি বলবো, ভীষণ ক্ষুধার্তের মতো লকে জিভ বার করে একবার মুরগি দুটোকে চেটে নিয়ে মুরগি দুটোর মাথা বড় হাঁ করে মুখে পুরে কড়মড় করে চিবোতে লাগলো। 2 কষ পেয়ে তখনও টস টস করে তাজা রক্ত গড়াচ্ছে। এখন চেহারায় আর সেই কাকিমা নেই। চেহারাটা সম্পূর্ণ বদলে গেছে। কি বিভৎস সে চেহারা! দাঁতগুলো ছুঁচোলে লম্বা লম্বা এলোমেলো চুল, চোখ দুটো থেকে যেন আগুন ঝরছে। আমি অজান্তেই চিৎকার করে উঠলাম। আর চিৎকার করে উঠতেই কাকিমার ডাইনি মুখ ঘোরালো। কি বিভৎস সেই মুখ! তারপর বিভৎস খ্যারখেরে গড়ায় বলে উঠল আমার দিকে তাকিয়ে, আজ বন্ধুর জন্য তুই বেঁচে গেলি। বলেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। সামনের বড় আম গাছটায় একটা মোটা ডাল মরমর করে ভেঙে পড়ল। ঝড় নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই। জগার কাঁধে ভর দিয়ে কোনো মতে বাড়ি ফিরলাম। কাউকে কিচ্ছুটি বলতে নিষেধ করেছিল জগা, তাই কাউকে কিচ্ছু বলিনি। পরের দিন ধুম জ্বর। ডাক্তারবাবু ওষুধ দিয়ে বললেন নিশ্চয়ই ভীষণ ভয় পেয়েছে। ঠিক হলাম 3 সাতেক পর।
আর এদিকে আমার ভয় পাওয়ার পরের দিনই সকালে সবাই দেখল আশিসের নতুন কাকিমা সামনের উঠোনে মুখ থুবড়ে মরে পড়ে আছে। মুখ থেকে প্রচণ্ড রক্ত ঝরছে, চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে। কারণটা কেউ বুঝে উঠতে পারল না। আশ্চর্য ব্যাপার, তারপর থেকে পায়রা, ছাগলছানা, মুরগি চুরি বন্ধ হয়ে গেছিল। এরপর প্রায় বছরখানেক বাদে এক বর্ষার দিনে হঠাৎ জগাকে বিষাক্ত সাপে কাটল। তখন ওর বছর 19 বয়স। গ্রামের দিকে তখন ওঝা গুণীদের খুব চল ছিল। এক গুণিন ওঝা এসেছিল ওদের বাড়ি। ছক কেটে গুণে বলেছিল একে বাঁচানো অসম্ভব। এর মধ্যে এক ঐশ্বরিক ক্ষমতা ছিল যা জন্মগত। এই শক্তি নিয়ে যারা জন্মায় তাদের আয়ু নাকি স্বল্পই হয়। বিজোড় বয়সে সর্বাধিক 21 বছর বয়সের মধ্যে তাদের মৃত্যু হয়। এদের কেতু হয় বলবান। শুভ গ্রহ দ্বারা দৃষ্ট শুভগ্রহ যোগে এক বিশেষ শুভ নক্ষত্রের মহেন্দ্রক্ষণে স্থান বিশেষে জন্মগ্রহণ করলে জাতক এই শক্তির অধিকারী হয়। খুবই বিরল এই যোগ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক ভবিষ্যৎকে অনুধাবন করতে পারে। আর ওই গ্রহের মিত্র রাশির ও নক্ষত্রের মানুষকে ভীষণ ভালোবাসে এরা। ঐশ্বরিক ক্ষমতার বলে তার কোনো ক্ষতি হতে দেয় না। আমি বুঝেছিলাম আমার রাশি নক্ষত্র বোধ করি ও রাশি নক্ষত্রের মিত্র হবে, আর তাই হয়তো আমার সঙ্গে ডাইনি কোনো ক্ষতির কাজ করতে না পেরে ক্ষুধায় রাগে আশিসের কাকিমার মানুষ্য শরীর থেকে রক্ত শুষে খেয়ে তৃপ্ত হয়েছে। এতটা বলেই ভূদেববাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তারপর বললেন, এর কোনো ব্যাখ্যা আমি জানি না, কিন্তু ঘটনা শতভাগ সত্য। তোমরা বিশ্বাস করলে কি না জানি না। তারপর একটু হেঁকে রতনকে বললেন, রতন, আর এক প্রস্ত চা দাও সকলকে। তখন আমরা সবাই হতবাক হয়ে চেয়ে আছি ভূদেববাবুর দিকে। কারোর মুখ থেকে কোনো টু শব্দ বের করার ক্ষমতা নেই। ভাবছি কেবল এমনও হয়। আজকের গল্পটি গল্প নয়, প্রিয়রঞ্জন ভট্টাচার্যের লেখা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।